প্লাজমোডিয়াম গণ। প্লাজমোডিয়াম গণের জীবাণু দ্বারা ম্যালেরিয়াটা ছড়ায়। প্লাজমোডিয়ামের মধ্যে কত ধরনের প্রজাতি আছে? চারটা বলছিলাম না? এই চারটা নাম অবশ্যই তোমাদের শিখতে হবে। প্লাজমোডিয়াম ভাইরাস, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ওবেলা এবং প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। ধারাবাহিকতা আছে। তবে আমাদের এই সিলেটের যে বিষয় হতে যে লাখাই রিজিয়নে ম্যালেরিয়া সেটা বলছিলাম যে প্রাদুর্ভাবটা কম। আর শুধু হবিগঞ্জে স্পেসিফিকলি যদি হবিগঞ্জ জেলার কথা বলি তো এখানে প্লাজমোডিয়াম ভাইরাসের প্রাদুর্ভাব আছে। সেহেতু চুনারগড় এবং কি বাবুগড়, আমি শুধু বলছিলাম যে চুনারগড় এবং বাবুগড় উপজেলাতে প্লাজমোডিয়াম ভাইরাসের অনেক প্রজাতি পাওয়া যায়। আচ্ছা, এখন ওই প্রজাতিটা প্রথম কিভাবে ছড়ায়, কিভাবে আমি বলছি যে এর জন্য দুইটা মাধ্যম লাগে। প্রথম ম্যালেরিয়া কার মাধ্যমে ছড়ায়? স্ত্রী এনোফিলিস, স্ত্রী এনোফিলিসের মাধ্যমে ছড়ায়। আর স্ত্রী এনোফিলিস যখন সুস্থ মানুষকে ওই জীবাণুর যে ধাপগুলো নিয়ে যখন আক্রমণ করে বা কামড়ায় তখন সুস্থ মানুষের দিয়ে এটা আবার তার আরেকটা জীবনচক্রের আরেকটা ধাপ সম্পন্ন করে ম্যালেরিয়া বাহির, ম্যালেরিয়া জীবাণু যে বলছিলাম মশাকে কি তাই ম্যালেরিয়া? না, মশকি হচ্ছে বাহক, মশকি বাহক, মশা খাবার দেয় না কিন্তু মেনলি কামড়ায় কারা? মশকি, মশা না। মশকি তার ডিমের পরিস্ফুটনের জন্য মানুষকে খাবে। আচ্ছা, যাই হোক, আমরা যে প্রসঙ্গে ছিলাম যে ওই প্লাজমোডিয়াম গণের যে চারটা যে প্রজাতি আছে এই প্রজাতির জীবন চক্র দুই জায়গাতে সম্পন্ন হয়। তাই তো তাই দুই জায়গায়, মশকির দেহে আর কিছু মানুষের দেহে। আর মানুষের দেহে। তো যখন এই মশকি কোনো মানুষের শরীরে মানে রোগাক্রান্ত মানুষ যারা ম্যালেরিয়া অর্থাৎ ধাপগুলো পার হচ্ছে আবার ভালো হয়ে গেলে বা ধাপগুলা কমপ্লিট হয়ে গেলে কিন্তু হবে না, ধাপগুলো চলমান অবস্থায় যখন মশকি কোনো আক্রান্ত রোগাক্রান্ত মানুষকে কামড়ায়, রোগাক্রান্ত মানুষের কামড়ানোর পরে কি হয়? রোগাক্রান্ত মানুষের কামড়ানোর পরে ওই মশকি তার শরীরে ধাপগুলা সহ রক্ত চলে যায়, ধাপগুলো সহ তার সেটা গ্রহণ করে। আচ্ছা, গেল একটা। ওই ধাপসহ মশকি কি করে তার শরীরে নেয়, তারপর মশকির প্রভাবে কিন্তু আরো একটা ধাপ সম্পূর্ণ জীবন চক্রে। তো মশকির শরীরে নেওয়ার পরে মশকি কি করে একটা সুস্থ মানুষের কামড়ায়, সুস্থ মানুষকে কামড়ানোর পরে মশকি লালা রসের সাহায্যে প্রথম ওই জীবাণুটা চলে যায় মানুষের রক্তে, মানুষের রক্তে চলে যায়। মানুষের রক্ত থেকে পরে এটা চলে যায় মানুষের লিভারে, লিভারে গিয়ে যে সম্পন্ন করে এটাকে বলে হেপাটিক সার্জারি। কি বলে? হেপাটিক সার্জারি মানে জীবন চক্র। তাহলে প্রথম দেখো একটা হচ্ছে হেপাটিক সার্জারি, ঠিক আছে? এই হেপাটিক সার্জারি পরে আবার মানুষের হেপাটিক সার্জারি লিভারের পরে আবার মানুষের কোথায় লিভার থেকে আবার চলে যায় লোহিত রক্তকণিকা, রক্ত ত্যাগ করবে। এইটারে বলা হয় এরিথ্রোসাইটিক সার্জারি। এই হেপাটিক সার্জারি বাকি আছে এরিথ্রোসাইটিক সার্জারি, পরে এরিথ্রোসাইটিক সার্জারি এবং আবার তিনটে দায় বাকি আছে হেপাটিক সার্জারি, এরিথ্রোসাইটিক সার্জারি। হেপাটিক সার্জারি আবার দুটো প্রি মানে আগে, এরিথ্রোসাইটিক সার্জারি মানে আগেটা যেটা প্রি, আর পরে যেটা আছে এক্সোরিথ্রোসাইটিক সার্জারি। তাহলে আমরা মানুষের শরীরে কয়টা সার্জারি হয়? টোটালি তিনটা। কি? প্রি এরিথ্রোসাইটিক সার্জারি আর এক্সোরিথ্রোসাইটিক সার্জারি যে দুটো হয় লিভারে, আর রক্তকণিকাতে হয় যেটা এরিথ্রোসাইটিক সার্জারি। ক্লিয়ার? কি বলছি আমি? রিপিট করে আবার আমি বলছি যে হেপাটিক লিভারে দুটো হয়, প্রি এরিথ্রোসাইটিক সার্জারি এবং এক্সোরিথ্রোসাইটিক সার্জারি, আর রক্তকণিকাতে হয় এরিথ্রোসাইটিক সার্জারি। স্যার এক্সোরিথ্রোসাইটিক একজোর হেপাটিক মানে লিভারে এক্সো প্রি। আমার কথা বলো, আমরা লোহিত রক্তকণিকা কি বলি?
লোহিত রক্তকণিকা রেড নাম ব্লাড কি? সেল এইটা তো রেড ব্লাড সেল তো আছে আরেকটা মানে সাইন্টিফিক নেম আছে ঠিক আছে কি এরিথ্রোসাইট পড়ছো না লিউকোসাইট এরিথ্রোসাইট থ্রম্বোসাইট যে ভুলে গেছো তোমরা তো এই এরিথ্রোসাইটিক সাইটোকাইন মানে কি লোহিত কথাটা বোঝা আমি ধাপ করে ব্যাখ্যা করি এরিথ্রোসাইটের আগে প্রি মানে কি আগে অর্থাৎ লোহিত কণিকার আগে যেটা এটা হচ্ছে কি প্রি এরিথ্রোসাইটিক সাইটোকাইন ক্লিয়ার জি আর এক্সোসিটিকে পরে এরিথ্রোসাইটকে পরে আবার আক্রমণ করে এর জন্য বলে এক্সোসিটিক সাইটোকাইন তাহলে হেপাটাইটিস সব দুইটা প্রি এবং এক্সোসিটিক সাইটোকাইন আর লোহিত রক্তকণিকা হয় এরিথ্রোসাইটিক সাইটোকাইন এখন আমরা এই যে যে চক্র দিচ্ছি এখানে এক্সো প্রি এক জায়গাতে দেখছি আমরা চক্রগুলো প্রি এবং এক্সো এরিথ্রোসাইটিক সাইটোকাইন আমরা একটু দেখি ফলো করি কিভাবে হয় আচ্ছা প্রথমে কি করে দেখো মশুকি লক্ষ্য করো মশুকি যখন কামড় দেয় কামড় দেওয়ার পরে তার যে বসা এটা হলো একটা কুশ এটা ইনকোপে একটা জীবাণুটা যেটা কোষে করেছিল এটার এই জীবাণুর নাম হচ্ছে স্পোরোজয়েট জীবাণুটার নাম যে ধাপটা নাম বলতে যে ধাপটা এটা বলা স্পোরোজয়েট আর যকৃত কোষ যকৃত নিউক্লিয়াস এই যে এটা স্পোরোজয়েট কোথায় প্রবেশ করবে এই জীবিত লিভার যকৃত যকৃত এই স্পোরোজয়েট যকৃত কোষে ইন করে প্রবেশ করে কথাটা এটা কি এটা সুস্থ একটা যকৃত কোষ আর ওই যে ম্যালেরিয়ার যে জীবাণুর যে ধাপটা এটা কি ছিল স্পোরোজয়েট এই স্পোরোজয়েটটা প্রবেশ করে সুস্থ যকৃত কোষে এটা কোথা থেকে আসছে কিন্তু লালার মাধ্যমে রক্ত বাহিত হয়ে আসছে ঠিক আছে আচ্ছা এই স্পোরোজয়েট যকৃত কোষে আক্রমণ করার পরে এটা যকৃত কোষে যাওয়ার পরে যে ধাপটা হবে এটা বলা ক্রিপ্টোজয়েট এটা মাঝখানে নিউক্লিয়াস এই যে দাগটা এটার নাম বলছে ক্রিপ্টোজয়েট আচ্ছা ক্রিপ্টোজয়েট দেখা গেল কি বলছে ক্রিপ্টোজয়েট যকৃত কোষে প্রবেশ পর স্পোরোজয়েট খাদ্য গ্রহণ করে শুরু করে খাদ্য গ্রহণ করার পর এর আকৃতি বড় হয় এবং মাকু আকৃতি স্পোরোজয়েট বা গোলাকার ক্রিপ্টোজয়েটে পরিণত হয় এটি কিন্তু ছিল এই যে স্পোরোজয়েটটা প্রবেশ করছে এটা ছিল মাকু আকৃতি এটা ছিল মাকু আকৃতি পরে এটা গোলাকার ক্রিপ্টোজয়েটে পরিণত ক্লিয়ার আচ্ছা তাহলে এটা দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে দেখো এটা আস্তে আস্তে এই যে পরের ধাপে প্রতিদানে কালো নিউক্লিয়াস প্রত্যেকটা দাগে কালো নিউক্লিয়াস পরে এখানে যে ছিল এটা এক জায়গাতে ছিল ধরো এটা আস্তে আস্তে ওই ক্রিপ্টোজয়েটের নিউক্লিয়াসগুলো ভাগ ক্রিপ্টোজয়েটের নিউক্লিয়াস ভাগ হয়ে যে দশা প্রাপ্ত হয় এই দশারে বলা হয় সাইজন এই দশারে বলা হয় সাইজন এটা কিন্তু কি নিউক্লিয়াস তাহলে আমরা পরে প্রথম আসলে স্পোরোজয়েট ঢুকছে স্পোরোজয়েটের পরে এটা গোলাকার প্রাপ্ত হয়েছে ক্রিপ্টোজয়েট পরে যে দশা বসে প্রতিটি ক্রিপ্টোজয়েট নিউক্লিয়াস ক্রমাগত বিভাজন হয়ে দিনের মধ্যে বহু নিউক্লিয়াস প্রজাতিভেদে 1000 থেকে 1200 পর্যন্ত হইতে পারে দশা পরিণত হয় বহু নিউক্লিয়াস বিশিষ্ট পরজীবী এই দশাকে বলা হয় সাইজন এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে আমি যদি প্রশ্ন করি সাইজন তুমি কি আছে সাইজেট হলো স্পোরোজয়েটে যে নিউক্লিয়াসটা আছে না বিভাজিত হয়ে অনেকগুলো একাধিক নিউক্লিয়াস উৎপন্ন করে আর এইগুলোরই কয় সাইজেট থ্যাংক ইউ ভেরি মাচ
তাহলে আমরা বললাম যে ক্রিপ্টোজয়েড যেটা স্পোরোজয়েড প্রবেশ করছে তার ক্রিপ্টোজয়েড নিউক্লিয়াস যখন বহু অসংখ্য নিউক্লিয়াস 1000-এর উপরে ভাগ হয় তখন তাকে বলবো আমরা সাইজোট। আচ্ছা, সাইজোটের পরে আমরা দেখি সাইজোটের পরে এটা তৃতীয় ধাপ। সাইজোটের পরে যেটা দেখা ক্রিপ্টোমেরোজয়েড, এখানে পরিণত সাইজয়েড অভ্যন্তরে উৎপন্ন প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে কিছু পরিমাণ সাইটোপ্লাজম জমা হয়ে নতুন কোষ সৃষ্টি করে, তাকে বলে ক্রিপ্টোমেরোজয়েড। তাকে বলে ক্রিপ্টোমেরোজয়েড। এখানে দেখাই ওই যে সাইজট ছিল, সাইজট তো শুধু ছিল নিউক্লিয়াস ভাগ হয়েছে, সাইজটের মধ্যে ছিল কি নিউক্লিয়াস, এখানে প্রত্যেকটা নিউক্লিয়াসের পাশে কিছু সাইটোপ্লাজম জমা, তার ফলে প্রত্যেকটা কিন্তু অসংখ্য এই ক্রিপ্টোমেরোজয়েড তৈরি হয়। নিউক্লিয়াসটা কিন্তু তখনও থাকে। এই যে অবস্থা এগুলো ক্রিপ্টোমেরোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড দেখো তো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার না? বুঝতে বলে তোমরা আমি বলছি সাইজট, কিন্তু সাইজট শুধুমাত্র নিউক্লিয়াস ভাগ হয়েছে। কথাটা বুঝছো? সাইজট শুধুমাত্র নিউক্লিয়াস ভাগ হয়েছে, আর এখানে যে ভাগ হওয়া নিউক্লিয়াসের চারপাশে কি করছে সাইটোপ্লাজম জমা হয়েছে, আর সাইটোপ্লাজম জমা হয়ে এর প্রত্যেকটা আলাদা আলাদা স্বতন্ত্র কোষে তৈরি হয়েছে। সাইজট শুধুমাত্র নিউক্লিয়াস, আর এখানে নিউক্লিয়াসের পাশে সাইটোপ্লাজম জমা হওয়ার ফলে প্রত্যেকটা অনেকগুলা স্বতন্ত্র কোষ সৃষ্টি হয়েছে। এই যে অবস্থা এটা বলা হয় ক্রিপ্টোমেরোজয়েড। ক্লিয়ার? এই কনসেপ্ট ক্লিয়ার তো সবার? কারণ কনফিউশন থাকলে তোমরা বলতে পারো। আচ্ছা, তাহলে ক্রিপ্টোমেরোজয়েডের পরে দেখো ক্রিপ্টোমেরোজয়েড প্রাপ্ত হলে ওই যে কোষ আছে কোষটা বিদীর্ণ হয়, এই সূত্রটা আমরা শর্ট করি, জায়গাটা একটু কাম শর্ট করছি না, আমরা একটু শর্ট করি নিউক্লিয়াস। এটা কি করে দেখো কোষটা বিদীর্ণ হয়, এটা রক্ত এসে ছড়িয়ে পড়ে, এখানে কি হয়েছে বিদীর্ণ হয়েছে, দেখো এটা পাচ্ছে বিদীর্ণ করে এগুলো বেরিয়ে পড়ে। কি বলছে আমি বলি, বলছে মানুষের যকৃৎ কোষে প্যারেনকাইমা কোষে স্পোরোজয়েড থেকে ক্রিপ্টোমেরোজয়েড সৃষ্টি পর্যন্ত পরজীবী সাইটোকনি বা অযৌন। এর আগে একটা আমরা বলি যে ক্রিপ্টোমেরোজয়েড কি বলে দেখো তার আচ্ছা বলছে যে মানুষের যকৃতে প্যারেনকাইমা কোষে স্পোরোজয়েড থেকে ক্রিপ্টোমেরোজয়েড সৃষ্টি পর্যন্ত পরজীবী সাইটোকনি বা অযৌন যৌনকে প্রি এরিথ্রোসাইটিক বলে। এই যে মেরোজয়েড এখন পর্যন্ত সৃষ্টি হওয়ার পর এই ধাপ পর্যন্ত বলা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইটোকনি। আমরা একটা ভাগ করে নিই, এই অংশ হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক ক্লিয়ার? এই ধাপ পর্যন্ত এখন যেটা হবে এটা হবে অযৌন। এখন পর্যন্ত ছিল এটা অযৌন, এখন আমরা যাবো একজোতে। এই অংশ থেকে কিন্তু এটা আলাদা বিচ্ছিন্ন কিছু না। এখন দেখো সাইজগুলির উৎপন্ন ক্রিপ্টোমেরোজয়েডকে নতুন হেপাটিক আক্রমণের মাধ্যমে একজোটের সাইজগুলি আমরা দেখেছি যে এগুলো বিদীর্ণ হয়েছে। দেখো কলোনি এখানে কি হয়েছে, এটা বিদীর্ণ করে ক্রিপ্টোমেরোজয়েডগুলো বেরিয়ে গেছে। তাহলে এটা কি, আমি যদি বলি একজন উত্তর দিও, তুমি কি বলো এটা কি? যারা বিদীর্ণ করে কি বিদীর্ণ করে বেরিয়ে গেছে? এই যে যকৃৎ কোষ, রাইট, এটা যকৃৎ কোষ দিতে হচ্ছে। এখন সেটা যা বিদীর্ণ হয়ে বেরিয়েছে কি যকৃৎ কোষ, কিন্তু পরবর্তী সংক্রমণ হবে কি যকৃৎ কোষে, নতুন যকৃৎ কোষে। এগুলো তো পুরানটা যারা বাইরে বিদীর্ণ হয়ে গেছে, নতুন যকৃৎ কোষ আবার আক্রমণ করে। তাহলে আমরা যদি বলি একজোটা কোথায় আছে, একজোটা নতুন যকৃৎ কোষে সম্পন্ন হবে। যে নতুন যকৃৎ কোষে কি হয় দেখো হচ্ছে সেম অনেকটা আগের মতোই, এটা হচ্ছে নতুন যকৃৎ কোষ, ঠিক আছে, এটা আর নতুন যকৃৎ কোষ, এটা হচ্ছে যকৃৎ কোষের নিউক্লিয়াস,
জানি দেখি নতুন যৌগিক কোষ, ঠিক আছে? নতুন যৌগিক কোষে এটা যৌগিক কোষের নিউক্লিয়াস। আচ্ছা, ওই যৌগিক কোষের নিউক্লিয়াসের মধ্যে কি প্রবেশ করতেছে? কিন্তু মেরুজোয়, মানে যে এটা কিন্তু মেরুজোয়টা আসলে না, এটা নাম কি? এটা নিউক্লিয়াস। এখানে কিন্তু ওই যে কিন্তু মেরুজোয়, এটা কিন্তু মেরুজোয়, মানে এটা কি? আমি ছোটভাবে লিখলাম কি মেরুজোয়, মানে এটা কিন্তু মেরুজোয় নতুনটা। আচ্ছা, ঢোকার পরে কিন্তু নতুন নতুন কিছু আক্রমণ করছে, পরে আবারও দেখো, লক্ষ্য করো, আবার যে কিন্তু মেরুজোয়টা আছে, কিন্তু মেরুজোয়টা নতুন যৌগিক কোষে আবারও সাইজ অনুসারে থাকতে হয়, এটারও নিউক্লিয়াসগুলো ভাগ হয়ে যায়। অর্থাৎ ওই রিপিট হইতেছে এখানে, কিন্তু জয়েন্টের সাইজ ছিল না, লক্ষ্য করে দিকে সবাই, কিন্তু জয়েন্টের সাইজ ছিল অনেকটা কিন্তু মানে অনেকটা ইনস্টিটিউট যদি পারো তোমরা এটা পারো। এখানে কিন্তু জয়েন্ট ছিল, কিন্তু জয়েন্ট নিউক্লিয়াস অবিচ্ছিন্ন ছিল, তাই না? এখানে কিন্তু কিন্তু জয়েন্ট নিউক্লিয়াসগুলো ভাগ হয়ে কিন্তু পরিণত হয়েছে সাইজ। এখানে সেম কিন্তু জয়েন্ট এখানে কিন্তু সাইজ, এখানে সেম সাইজ। এখন আসলে নিচে সেম আবার এখানে যাবে যে দশাটা, এটা পূর্বেরটার মতোই এখানেও সেম কি করতেছে, এখানেও ওই আগেরটার মতো সাইজ হতে কুলকুলার চারপাশে সাইকেলটা ঘুরে হচ্ছে, অর্থাৎ অনেকটা আগেরটার মতোই। দেখো তো কিছু কিন্তু যে সাইজ কিন্তু মেরুজোয় অনেকটা সাইজ কিন্তু মতোই দশাটা। এই যে দশা এখানে আমরা দেখি, এখানে কি বলছে, এই দশাটা বলতে মেটা কিন্তু মেরুজোয়, এই দশাটা বলছে আগে ছিল কিন্তু মেরুজোয়, আর এই দশাটা বলতেছে মেটা কিন্তু মেরুজোয়। মেটা কিন্তু দুইটা মিটার কেন বাইরে লোকে বসে আমি আবারও রিপিট করবো। আচ্ছা, এটা বলছে মেটা কিন্তু মেরুজোয়। এখন মেটা কিন্তু মেরুজোয় কি করে আবারও সেম আগের মতো এখানে যখন বিদীর্ণ হয়ে যায়, এটাও নতুন যদি কিছু বিদীর্ণ করে বেরিয়ে পড়ে। এটা যে ভাঙ্গন বসে সাইজ হলে প্রতিটি নিউক্লিয়াস। আচ্ছা, এটাকে তুমি ক্লিয়ার কি বলছো এটা? এখন পরে আমরা দেখি এটা ভাঙনের পরে কিন্তু আবার এভাবে এই যে দশাটা এটা হচ্ছে এক্স। বুঝতে পারছো কিনা? পরের অংশ হচ্ছে এক্স রেডিওসিটিক এক্স পিএইচসিটিক আর এক্স রেডিওসিটিক সাইজুলেট। আচ্ছা, একটা হচ্ছে যেটা বড়, ঠিক আছে, এটা বলা হয় ম্যাক্রো, ম্যাক্রো, আর একটা হচ্ছে মাইক্রো। যে যেটার মধ্যে মনে হয় এই ম্যাগনেটিক মেরুজোয় যেগুলো আকৃতিতে বড়, এটা বলা হইতেছে কি ম্যাক্রো। ম্যাক্রো হলো কি বড়, তুলনামূলক বড় যেটা। মাইক্রো সাধারণত ছোট। তাহলে আমরা যে ম্যাগনেটিক মেরুজোয় যেটা হয়, এটা দুই ধরনের কোষ হয়। তুলনামূলক একটা হয় বড়, একটা বড় হতে পারে, যেটা বড় নিউক্লিয়াস, আর যেটা ছোট হয় নিউক্লিয়াসটা বড়। ক্লিয়ার? একটা বড় যেটা আছে ম্যাক্রো, ম্যাক্রো, ম্যাক্রো। আমি পুরোটা লিখলাম না, মে মানে কি মেটা কিন্তু মেরুজোয়। আর এটা হচ্ছে মাইক্রো, মাইক্রো মেটা কিন্তু মেরুজোয়। ক্লিয়ার?
এই কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে ওই যে দ্বিতীয় ধাপে এক্সিস্টেন্টিক সাইটোকনের চক্র সম্পন্ন করে যেটা বেরিয়ে যায়, এটার মধ্যে দুই ধরনের মধ্যে এটা কিন্তু আকৃতির উপর করে দুই ধরনের। ঠিক আছে, একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে এই যে। আচ্ছা দেখি আমরা এখানে বইয়ের পাশে কি লিখছে। বলছে বাংলার ভিত্তিতে আকারের ভিত্তিতে দুই মাইক্রো। এখন দেখো মাইক্রোমেট্রিক আকারে ছোট এবং ম্যাক্রোমেট্রিক আকারে বড় হয়। বড় আকৃতি মেরুদণ্ডগুলো নতুন যকৃত কোষে আক্রমণ করে বংশবৃদ্ধি ঘটায়, আর ছোট আকৃতি যেটা মেরুদণ্ডগুলো যকৃত কোষে আক্রমণের পরিবর্তে রক্তস্ফীতি চলে আসে এবং মানুষের লোহিত রক্তকণিকা প্রবেশ করে এবং স্পুরোজয়েড থেকে এই অবস্থা পৌঁছাতে পরজীবীর 7 থেকে 10 দিন সময় লাগে। লিসেন হেয়ার, আমি আবার একটা বলি, দুইটা বেরোনোর পরে দুই ধরনের বাচ্চা গেছে কিন্তু আকৃতির উপর করে, যেগুলো বড় আকৃতি এগুলো আবারও নতুন যকৃত কোষে আক্রমণ করে, অর্থাৎ আবারও সাইকেলটা পূর্ণ করতে থাকে। কিন্তু ছোট আকৃতি যেগুলো, এগুলো আর নতুন যকৃত কোষে না আক্রমণ করে, তারা লোহিত রক্তকণিকাতে আক্রমণ করে। ক্লিয়ার? ক্লিয়ার তো সবার? জি। তাহলে দেখা যাচ্ছে শুধু নতুন ধাপ, পুরানো ধাপটা সম্পর্ক করে বড় নয়। বড় মানে কি? ম্যাক্রোমেটারিক মেরুদণ্ড আর মাইক্রোমেটারিক মেরুদণ্ড আক্রমণ করে লোহিত রক্তকণিকা। যখন নতুন আরেকটা চক্র শুরু হয়, এই চক্রটা বলা হয় এরিথ্রোসাইটিক সাইজোম। এই চক্রটা কি বলা হয়? এরিথ্রোসাইটিক সাইজোম। এটি বলছে আক্রমণ করে আর আকৃতিতে এখন আমরা যেটা বললাম কি বলছি, আপনাদের পরীক্ষাতে যদি আসে হেপাটিক সাইজোম, পরীক্ষাতে আসবো তোমাদের উদ্দীপক দিল, এটা তো সরাসরি আসবে না, উদ্দীপকের দিল যে একটা ধাপ আঁকো বা মানে উদ্দীপকের লেখলো যে একজন রোগী পশুকে আক্রমণ করার পরে তার জ্বর দেখা দিল। ঠিক আছে, জ্বর দেখা দেওয়ার পরে ওই লোকে জ্বর দেখা দেওয়ার পরে ছেলের সে একজন ডাক্তারের কাছে শনাক্ত হলো। ডাক্তারে বললো যে তার দুইটা ধাপ পার করে আসছে, একটা আক্রমণ করছে লিভারকে আর একটা আক্রমণ করছে রক্তকণিকাকে, শেষ উদ্দীপক। এখন যদি বলে উদ্দীপকের আরো কিছু প্রশ্ন থাকে যে যকৃতে যে ওই লোকের যকৃতে আক্রমণ করার যে ধাপগুলো, যে সাইজগুলি বা যেগুলো চক্র সম্পন্ন হয়েছে তা বিস্তারিত দেখা। হ্যাঁ কৃষ্ণ, আমি প্রশ্ন কি বলছি ক্লিয়ার? আমি বলছি যে যকৃতে যে যকৃতে কয়টা চক্র সম্পন্ন হয়? যকৃতে কয়টা দাগ? আমি চিত্র এখানে আঁকা আছে, তারপর তোমরা বলতে পারো যকৃতে কয়টা দাগ? দুইটা বলতে পারো কেন? একটা হচ্ছে প্রিএরিথ্রোসাইটিক, একটা এক্সট্রাসাইটিক সাইটোকনিক। দেখার পর তোমরা বলতে পারো গেল এটা শেষ। এখন সে কোথায় চক্র সম্পন্ন হবে? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা যেটা এটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইটোকনিক। আচ্ছা, এরিথ্রোসাইটিক সাইটোকনিক দেখো এর কি লেখছে। আবার বিভিন্ন দশা আছে, ট্রফোজয়েড, লোহিত রক্তকণিকা একটা সিগনেট্রিং দশা আছে, এমিবয়েড ট্রফোজয়েড আছে, আর বিভিন্ন দশা আবার দেখো পুরোটা ক্লাস নেক্সট ক্লাস কি তোমাদের? আজকে নেক্সট পরবর্তী ক্লাস দেখি চিত্র মতো দেখি যে স্যার সর্বপ্রথম তারা মানে কই পাওয়া গেছিল? আমরা তো সচরাচর জানি যে মশুকির থেকে মানে মানুষ থেকে মশুকি, মশুকি থেকে মানুষ, কিন্তু সর্বপ্রথম এটা কই? ওইটা অনেকটা বুগিয়া গেলে নিমে গেল। প্রথম কাকে সর্বপ্রথম করছিল এটা প্রশ্ন। মশুকি আক্রান্ত করতে আক্রমণ করলে তো মৌসুমি সরিয়ে যাবে, মৌসুমি সরিয়ে দেওয়ার এমনিতে হয় না, যে কোনো উপায় এটা মৌসুমি সরিয়ে গেছে। কে গেছে? মশুকি থেকে মানুষে গেছে না মানুষ থেকে মশুকি গেছে? মাইক্রোমেটারিক মেরুদণ্ড ছিল নাকি? কারণ মাইক্রোমেটারিক মেরুদণ্ডটা যখন লোহিত কণিকা আক্রমণ করে লোহিত কণিকার ভিতরের কিছু উপাদান বহন করে তারা আস্তে আস্তে বড় হতে থাকে। এই বড় হওয়ার যে পর্যায়টা এটা ট্রফোজয়েড। এটা কি বলে? ট্রফোজয়েড। আচ্ছা, ট্রফোজয়েড বা ট্রফোজয়েড এখন যদি তোমাদের পরিপূর্ণ এই কোষটা কি আমাদের বলতো? এই লোহিত রক্তকণিকা।
তুমি যকৃত আসো, যকৃত দুই দিকে চলতেছে, ওই যে এখানে চলতেছে যকৃত। এখন কিন্তু সে ওই যে কি ম্যাক্রো নাকি সরি মাইক্রো আক্রমণ করছে কিন্তু লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার ভিতরে প্রবেশ করছে। লোহিত রক্তকণিকার ভিতরে বিভিন্ন উপাদান, এখানে লেখছে কি উপাদান কখন আমরা দেখি। এখানে বলছে যে প্রভোজয়েড লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন বকন করে আকার গোলাকার হয়, এই পরিবর্তিত হবে বলে প্রভোজয়েড। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রভোজয়েডের দেখো এই যে প্রভোজয়েড কোষের মধ্যে আছে, দেখো প্রভোজয়েডের মধ্যে ওই যে এটা কিন্তু কি নিউক্লিয়াস। প্রভোজয়েড কোষের মধ্যে দেখো যেটা ঘটে দেখো এটার অনেকটা ওই যে দোষাটা এটাকে বলা সিক্রেট রিং। এই দোষাটা আচ্ছা দ্রুত দেখাই এই অংশটা। দেখো তোমার বই থেকে কোনো সার আসছে এখানে দেখো অনেকটা গহ্বরের মতো সৃষ্টি হয়, তখন নিউক্লিয়াসটা এক পাশে আংটির মতো দেখা যায়, তখন এই রিং করানো আংটির মতো মনে হয়, রিং লাগানো আংটির মতো মনে হয়, এর জন্য এটা বলা হয় সিক্রেট রিং দশা। অর্থাৎ এই গহ্বরটা আস্তে আস্তে বড় হয় এবং নিউক্লিয়াসটা এক পাশে চলে যায়, তখন সিক্রেট রিং দশা বলে। সিক্রেট রিং দশা আস্তে আস্তে গহ্বরটা বিলুপ্ত হয়, তখন অনেকটা অ্যামিবার মতো আকৃতি হয়, তখন বলে এটা বলা হয় অ্যামিবয়েড প্রভোজয়েড। অ্যামিবয়েড প্রভোজয়েড আবার নিউক্লিয়াসটা অনেক ভাগে ভাগ হয়। যাদের কাছে ইয়ে আছে সিক্রেট রিং দশার পরে একটা অ্যামিবয়েড প্রভোজয়েড, অ্যামিবয়েড প্রভোজয়েডের পরে আছে এটা যেটা হয় দশার মধ্যে এবার অনেকগুলা ভাগ হয়ে যায়, নিউক্লিয়াসটা চারদিকে সূচিত হয় কেন্দ্রে থেকে, ঠিক আছে। এই দশা প্রাপ্ত হয়, এই দশাটা বলা হচ্ছে চারটি নিউক্লিয়ার পরীক্ষা এবং দশা প্রাপ্ত হয়। এটা যখন আবার পুরাণের মতো সাজে তখন এটা বলা হয় লুজের দশা। এই দশাটা বলা হচ্ছে লুজের, একটা গোলাকার মতো এই দশাটা বলা হচ্ছে লুজের দশা। লুজের দশার পরে এরা আস্তে আস্তে ভাগ হয়ে দুইটা আকৃতি প্রাপ্ত হয়, একটা বড় নিউক্লিয়ার ছোট আকৃতি এবং ছোট নিউক্লিয়ার বড় আকৃতি এই পর্যন্ত শেষ হয়। আমরা দেখি কতগুলো দাম, অর্থাৎ প্রভোজয়েড, সিক্রেট রিং, অ্যামিবয়েড প্রভোজয়েড, সাইজন এবং মেরোজয়েড। ওই মেরোজয়েড সর্বশেষ যেটা বিভিন্ন হয় এই দশাটা হচ্ছে মেরোজয়েড, এটা বড় ছোট নিউক্লিয়াস এবং বড় আকৃতি, এটা বলা হয় মেরোজয়েড। এরিথ্রি দশা, এরিথ্রোসাইটিক সাইজিং, এরিথ্রোসাইটিক। আচ্ছা এটা বাড়িতে ভালোভাবে দেখে রাখবা এরিথ্রোসাইটিক সাইজিং এটা, ঠিক আছে। এটা আমি খুব দ্রুত পড়াইছি কেন